প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো যেমনটা কিন্তু আমি এর আগের পার্টের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক 2026-এর দুটো সাবজেক্টের প্রস্তুতি, অর্থাৎ একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং একটা হচ্ছে ম্যাথামেটিক্স। এই দুটো সাবজেক্টের প্রস্তুতি কিন্তু আমি আমার চ্যানেল বা তোমার চ্যানেল এই আরটি এডুকেশন থেকেই কিন্তু তোমাদেরকে কিন্তু দেব। তো তারই কিন্তু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের। এই ফিজিক্যাল সায়েন্সের যে ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা যে চ্যাপ্টারটাকে তুলে নিয়েছি তার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা রয়েছে, তোমরা ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার। এটা তোমাদের যে ভৌত বিজ্ঞান বই রয়েছে তার কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা আজকে জাস্ট আমরা ইন্ট্রোডাকশন পার্টটা পড়বো। তো এই ইন্ট্রোডাকশন পার্টটা পড়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেটা জানতে হবে যে এই বায়ুমণ্ডল কাকে বলে। তো এই যে ধরো এটা একটা পৃথিবী, আমি এটাকে কি বললাম, একটা পৃথিবী বললাম। এই পৃথিবী যদি আমি এটাকে কেন্দ্র বলি, তো এই পৃথিবীর কেন্দ্রের বাইরে এই যে আমরা যেটাকে পরিধি বলি, একটা বৃত্তের বা একটা গোলকের পরিধি, তো এই অংশটা আমাদের যদি মাটি বলি, এখানে গাছপালা বিল্ডিং সমস্ত কিছু এর ওপরে কিন্তু গড়ে ওঠে। তো এখান থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা বায়ুমণ্ডলীয় স্তর, যেটা অদৃশ্য, যেটা কিন্তু চোখে খুব একটা দেখা যায় না, এরকম একটা অদৃশ্য যে বাউন্ডারি আছে সেটাকে আমরা কি বলবো, বায়ুমণ্ডল বলবো। তো এই যে অদৃশ্য স্তরটাকে বিভিন্ন গ্যাসীয় উপাদানের উপর ভিত্তি করে বা বিভিন্ন রকমের বস্তুর উপর ডিপেন্ড করে একে কিন্তু টোটাল 5টি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায়? টোটাল 5টি ভাগে ভাগ করা যায়। তো দেখো, বায়ুমণ্ডলকে যে 5টি ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথম হচ্ছে কি না, ট্রপোস্ফিয়ার। এটা কিন্তু এই যে পৃথিবী আমরা বলি, এই পৃথিবীর কিন্তু সব থেকে কাছের যে স্তর, যেটা কিন্তু এই 0 কিমি থেকে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত, এই স্তরটাকে আমরা কি বলবো, ট্রপোস্ফিয়ার বলবো। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, যেটা কিনা এই 16 কিমি থেকে শুরু করে 45 কিমি পর্যন্ত কিন্তু এর যে দূরত্ব সেটা কিন্তু 45 কিমি পর্যন্ত, 45 কিমি পর্যন্ত। ওকে, এরপরে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার কি হয়, 45 থেকে, অর্থাৎ এরও ওপরে 45 থেকে কিন্তু 85 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। থার্মোস্ফিয়ারটা কি না, থার্মোস্ফিয়ারটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এক্সোস্ফিয়ার 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং তারপরে কিন্তু আর কোনো কিন্তু বায়ুমণ্ডলের স্তর লক্ষ্য করা যায় না। আর আমরা জানি, এখানে আমি একটা গল্প বলে রাখি, আমরা জানি যে আলো যখন সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায়, আমরা জানি কোনো বস্তুর ওপরে আলো পড়লে আমরা সেই বস্তুকে কিন্তু দেখতে পাই। কোনো বস্তুর ওপর আলো পড়লে আমরা সেই বস্তুকে দেখতে, তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ বা বোর্ডকে দেখতে পাচ্ছ, এখানে লাইট লাগানো আছে বলে দেখতে পাচ্ছ। আমি যদি লাইটগুলো বন্ধ করে দিই, তোমরা কিন্তু আমাকে বা বোর্ডকে কিন্তু দেখতে পাবে না। অর্থাৎ লাইট প্রথমে এসে কিন্তু সেই বস্তুর ওপর রিফ্লেকশন করে, তারপরে কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাই। তো সেরকমই বায়ুমণ্ডলের যে স্তরে আমি আবারও বলছি, বায়ুমণ্ডলের যে স্তরে গ্যাসীয় উপাদানগুলো বর্তমান থাকে, মানে যে যতদূর পর্যন্ত, সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। আর সেই বায়ুমণ্ডলের মধ্যেই কিন্তু আমরা যে সূর্যরশ্মি তার কিন্তু কি হয়, প্রতিফলিত হয় বা বিকিরিত হয়, এর ফলে কিন্তু আমরা আকাশকে নীল দেখতে পাই। কেমন? কিন্তু তার পূর্বে যখন কিন্তু বায়ুমণ্ডলে কোনো গ্যাসীয় উপাদান থাকে না, সেই স্তরে কিন্তু আলো কোনোভাবেই কিন্তু প্রতিফলিত হয় না বা বিচ্ছুরিত হয় না। না হওয়ার ফলে কি হয় না, সেই অংশে আমরা কিন্তু অন্ধকার বা কালো দেখতে পাই। ওই জন্য মহাকাশ দেখতে কি হয়, কালো হয়। কি হয়? কালো হয়। এরপরে বিষয়টা হচ্ছে এদের টেম্পারেচার কিভাবে হয় না, ভূপৃষ্ঠ থেকে, তোমরা বলবে স্যার ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, সূর্যের যত কাছের দিকে যাব, টেম্পারেচার তত বাড়তে থাকবে। এমনটা কিন্তু হয় না। অ্যাট ফার্স্ট কি হয় না, এখানে টেম্পারেচার কিন্তু কমতে থাকে। কি হয়, এখানে টেম্পারেচার, অর্থাৎ তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে এর টেম্পারেচার কিন্তু কমতে থাকে। একটা জিনিস মনে রাখবে, কমে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে, অর্থাৎ এর ক্ষেত্রে উষ্ণতা কমতে থাকে, কমে, তারপরে এখানে বাড়ে, এখানে আবার কমে,
এবং এটাকে মনে রাখবে সব থেকে শীতলতম স্তর বলা হয়। তাহলে সব থেকে শীতলতম স্তরের নাম কি মনে রাখবে তোমরা? মেসোস্ফিয়ার, যেখানে প্রায় -92°C উষ্ণতা কিন্তু লক্ষ্য করা যায়। কত ডিগ্রি সেন্টিগ্রেড বললাম? -92°C উষ্ণতা কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে এখানে আবার বাড়ে এবং এক্ষেত্রে আবার কিন্তু কমে, অর্থাৎ কমে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে, এইভাবে কিন্তু চলতে থাকে। তো এখানে টেম্পারেচারটা অতটা মনে না রাখলেও চলবে, এরপরে শুধু মনে রাখবে যে কমে বাড়ে কমে বাড়ে কমে, এভাবে কিন্তু মনে রাখবে। সব থেকে শীতলতম স্তরের নাম এটা। আর সব থেকে যদি আমি বলি তো এর কিন্তু উষ্ণতা হয় প্রায় 1200°C উপরে, তার মানে এটাকে তোমরা কিন্তু উষ্ণতম স্তরও কিন্তু বলতে পারো। এরপরে বিষয়টা হচ্ছে যে এই যে টোপোস্ফিয়ার, এই টোপোস্ফিয়ার কিন্তু আমাদের যে ভূপৃষ্ঠ আছে তার সব থেকে কাছের স্তর, অর্থাৎ এখানে। আচ্ছা, এখানে একটা কথা বলি না, একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ এই 16 কিমি পৌঁছানোর পর এই যে বাড়ে কমে যে গল্পটা বললাম না, এখানে কিন্তু একটা নির্দিষ্ট 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে, যেখানে কিন্তু কি হচ্ছে না, টোপোস্ফিয়ারের শেষ, এখানে টোপোস্ফিয়ার শেষ হচ্ছে, অর্থাৎ এটা 16 কিমি। এরপরে যে 16 থেকে 45, মানে 16 থেকে 45 এই যে স্তরটা, এখানে এই যে 45, এখানে এর মাঝখানে যে 3 কিলোমিটার, এই 3 কিলোমিটারে কিন্তু উষ্ণতা কিন্তু কি থাকে? উষ্ণতা কিন্তু একদম অপরিবর্তিত থাকে। এই জন্য এটাকে পজ বলা হয়। কি বলা হয়? পজ বলা হয়, মনে রাখবে, পজ বলা হয়। এটাকে টোপোপোজ বলা হয়, তারপর স্ট্র্যাটোপোজ বলা হয়, মেসোপোজ বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতাটা কিন্তু স্থির হয়ে যায়। মনে থাকবে এই যে স্তর, এই স্তরের মধ্যে মনে রাখবে, এই স্তরের মধ্যে বায়ুমণ্ডলের সমস্ত উপাদান, ভারী গ্যাসগুলো পর্যন্ত কিন্তু এই স্তরে অবস্থান করে। কারণ ভারী গ্যাসগুলো কেন এখানে অবস্থান করবে? কারণ মাধ্যাকর্ষণ শক্তি সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু আকর্ষণ করে। তাহলে যে বস্তু যত বেশি ভারী হবে তাকে কেন্দ্রের দিকে তত বেশি আকর্ষণ করবে। এর ফলে গ্যাসীয় উপাদানগুলো, ভারী গ্যাসীয় উপাদানগুলো সব কিন্তু এই স্তরে কিন্তু অবস্থান করে, এবং এই স্তরে অবস্থান করার ফলে এই স্তরে কিন্তু বজ্রপাত, মেঘ, যত রকমের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ঘটনাগুলো কিন্তু সম্পাদিত হয় বা সংঘটিত হয়। তার জন্য এই স্তরকে মনে রাখবে, এই টোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কি মণ্ডল বলা হয়? বারবার বলে দিচ্ছি, তোমরা বই থেকে একটু পড়ে নেবে, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা কি বলা হয়? এটাকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়, এটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তাই ক্ষুদ্রমণ্ডল যদি ওই স্তরকে বলা হয়, তাহলে তোমরা এর অ্যান্সারটা কীভাবে লিখবে? না বলবে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বা সবার নিচে যে স্তরটা অবস্থান করে, যার না, যেটা কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ুমণ্ডলের সমস্ত গ্যাসীয় উপাদানগুলো অবস্থান করে, এবং এই স্তরের মধ্যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু সংঘটিত হয়, যার জন্য এই স্তরকে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এরপরে বিষয়টা হচ্ছে 16 কিমি থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরের কিন্তু 16 থেকে, মনে রাখবে কি বললাম, 16 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কিন্তু O3 গ্যাসের কিন্তু উপাদান কিন্তু লক্ষ্য করা যায়, যা বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণ ওজোন গ্যাস ওই স্তরে কিন্তু লক্ষ্য করা যায়। আর ওই স্তরে লক্ষ্য করা যাওয়ার ফলে কি হয় না, সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি, সেই রশ্মি কিন্তু এই স্তর কি করে? স্তর কিন্তু বাধা দান করে। এই জন্য এই স্তরকে কি বলা হয়? ওজোন স্তর বলা হয়। তাহলে ওজোন স্তর কোন স্তরের মধ্যে পড়ে? টোপোস্ফিয়ারের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু পড়ে, যার যে বিস্তারটা সেটা কত? 16 থেকে 35 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তার লাভ করে। এই স্তরে মনে রাখবে কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, এই জন্য এই মণ্ডলকে বা এই স্তরকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়। এই মণ্ডলকে কি বলা হয়? শান্ত মণ্ডল কিন্তু বলা হয়। এরপরে আমরা যদি মেসোস্ফিয়ারের কথা বলি, মেসোস্ফিয়ার কিন্তু 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে টেম্পারেচার কিন্তু সব থেকে কম থাকে, এবং এটাকে কিন্তু শীতলতম স্তর কিন্তু বলা হয়। এরপরে আমরা থার্মোস্ফিয়ারের কথা যদি বলি, এই থার্মোস্ফিয়ারের মধ্যে তোমরা প্রত্যেকে জানো এখানে মেরুর জ্যোতি লক্ষ্য করা যায়।
কি লক্ষ্য করা যায়, মেরুর জ্যোতি। এছাড়াও আমরা যে বেতার বেতার এই যে আমরা টেলিভিশনে বিভিন্ন রকমের নিউজ দেখি, খবর দেখি, বা আমরা বিভিন্ন রকমের সিনেমা দেখি, সমস্তগুলো কিন্তু টেলিকাস্ট হয় এখান থেকে, এই থার্মোস্ফিয়ার থেকে। এখানে কি হয়, এখানে এই যে আমরা স্যাটেলাইটগুলো রাখি, সেই স্যাটেলাইটগুলো কৃত্রিম উপগ্রহগুলো সবগুলো কিন্তু এখান থেকেই কিন্তু কাজ করে, বা স্পেস স্টেশন কিন্তু এখানে রয়েছে। এরপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারটা কিন্তু বায়ুমণ্ডলের উচ্চ স্তর বলা যায়, যেখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই কিন্তু বেশি হয়। তো এরপরে হচ্ছে দেখো, এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের যেমন রয়েছে, সেখানে কিন্তু গ্যাসীয় উপাদানগুলো কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায়। সেই বিভিন্নতা লক্ষ্য করার জন্য এই গ্যাসীয় উপাদানের উপর ভিত্তি করে এই 5টি স্তরকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা বলা হয় সমমণ্ডল, একটাকে বলা হয় বিষমমণ্ডল। একটা কি বলা হয় সমমণ্ডল, এবং একটাকে বলা হয় কিন্তু বিষমমণ্ডল। তো এদের মধ্যে সমমণ্ডল কোনগুলোকে বলা হয় এবং বিষমমণ্ডল কোনগুলোকে বলা হয়? তো এদের মধ্যে যে সমমণ্ডল বলা হয়, এদের মধ্যে এই 3জনকে কিন্তু সমমণ্ডল বলা হয়। কি বলা হয়? এদেরকে কিন্তু সমমণ্ডল কিন্তু বলা হয়। এবং এই দুজনকে কি বলা হয়? এই দুজনকে কিন্তু বিষমমণ্ডল কিন্তু বলা হয়। মনে রাখবে, তাহলে সমমণ্ডল এবং বিষমমণ্ডল বলা হয়, কারণ এখানে গ্যাসীয় উপাদানগুলো প্রায় একই রকমের, মানে এখানেও যা গ্যাসীয় উপাদান আছে, এখানেও তা আছে, এখানেও তাও আছে, এইভাবে থাকে। কিন্তু এরপরে যখন আমরা এই স্তরগুলো ছেড়ে বেরিয়ে যাই, সেখানে আয়ন রূপে থাকে, কোনো জায়গায় অক্সিজেন একাই থাকে। অক্সিজেন এখানে কিন্তু O2 ফর্মে থাকে না, ও ফর্মে থাকে, শুধু মাত্র সিঙ্গেল ও। এছাড়াও বিভিন্ন হিলিয়াম, নাইট্রোজেন এই ধরনের কিন্তু গ্যাসগুলো কিন্তু অবস্থান করে। তো এগুলো নিয়ে কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে ডিটেলসে পড়বো। আজকে জাস্ট আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস করলাম। তোমরা তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগলো, ভিডিওটা লাইক করো, তোমরা কমেন্ট করে জানাও কোথা থেকে ভিডিও দেখছো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের ভালোবাসা ঠিকঠাকভাবে পেলে আরও কিন্তু জোশ নিয়ে, আরও অ্যাগ্রেশন নিয়ে কিন্তু আমরা কিন্তু ক্লাস শুরু করব। আমরা এর সাথে সাথে ম্যাথেরও ক্লাস করব। তোমাদের ভিডিও আশা রাখবো খুব ভালো লাগবে। মাধ্যমিকের প্রস্তুতি আমরা করব এবং টার্গেট রাখবো কিন্তু প্রত্যেকের জন্য 80+ নাম্বার পাওয়ার। এবং তোমরা যারা 90 পাওয়ার যোগ্য, অবশ্যই তোমাদেরকে কিন্তু 90 পাওয়ার দায়িত্ব কিন্তু নিলাম আমি। তো তার জন্য কি করতে হবে? কন্টিনিউ ক্লাসগুলো করতে হবে। তোমরা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট দাও, আমি অবশ্যই তোমাদের জন্য একটা রুটিন ফর্ম করব, যেখানে কিন্তু প্রত্যেক দিনের কবে কি ক্লাস দেব তা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে? তোমাদেরকে একটু আমাকে সাপোর্ট করতে হবে, বন্ধুর মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে, একটু কমেন্ট, একটু ভালোবাসা দিতে হবে। ওকে, তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।